আসসালামু আলাইকুম। আমরা হচ্ছে আজকে শুরু করবো চ্যাপ্টার 5-এর যে বেসিক ইতিহাস বা সি প্রোগ্রামের যে ইতিহাসগুলো আছে ওইগুলো নিয়ে আলোচনা করব যে কিভাবে সি প্রোগ্রাম আস্তে আস্তে আসছে। তো এগুলোতে যাওয়ার আগে আমরা আগে জেনে নিই যে প্রোগ্রাম কাকে বলে, প্রোগ্রামিং কাকে বলে এবং প্রোগ্রামিং ভাষা কাকে বলে, একটার একটার সাথে কানেক্টেড। যদি এখানে একটু দেখি ডেফিনেশন গুলা, প্রোগ্রাম হচ্ছে যেহেতু কম্পিউটার নিজে নিজে কিছু করতে পারে না, তাদেরকে আমরা আমরা নির্দেশনা দিয়ে কাজ করাই নেওয়া লাগে। এই যে নির্দেশনাগুলো দিচ্ছি, এই নির্দেশনাকে বলা হবে প্রোগ্রাম। তাহলে প্রোগ্রামিং কাকে বলবো? আমরা যে প্রক্রিয়ায় প্রোগ্রামগুলো করে থাকি তাকেই বলা হবে প্রোগ্রামিং। নির্দেশনা দেওয়ার জন্য যে প্রক্রিয়া অবলম্বন করে তাকে বলা হবে প্রোগ্রামিং। আর প্রোগ্রামিং ভাষা কাকে বলবো? আমরা প্রোগ্রামিং গুলো যে ভাষায় করে থাকি, প্রোগ্রামিং করার জন্য যে ল্যাঙ্গুয়েজ যে ভাষা ব্যবহার করি তাকে বলা হবে প্রোগ্রামিং ভাষা কিংবা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আশা করি বুঝতে পারছেন তিনটার পার্থক্য। এরপর হচ্ছে আমরা চলে যাই আমাদের পরবর্তী পার্ট, যেটা হচ্ছে মানুষের বিভিন্ন সময় বিভিন্ন প্রোগ্রামিং ভাষা প্রয়োজনের তাগিদে আমরা উদ্ভব করছি। এক একটা প্রোগ্রামিং এর মানে প্রোগ্রামিং ভাষার এক একটা সমস্যা ছিল। তো সমস্যা থেকে সমাধান করতে গিয়ে এক একটা সময় এক একটা আবিষ্কৃত হয়েছে, এক একটা সালে এক একটা আবিষ্কার করা হয়েছে। তো এর ভিতরে কিছু ছিল হচ্ছে মেশিন ভাষা, অ্যাসেম্বলি ভাষা, মধ্যম স্তরের ভাষা, উচ্চ স্তরের ভাষা, চতুর্থ প্রজন্মের ভাষা। তো মেশিন ভাষা বা যান্ত্রিক ভাষা কাকে বলে? এটা হচ্ছে প্রথম প্রজন্মের ভাষা, যেটা 1945 সালে আবিষ্কার করা হয়। এই ভাষা কম্পিউটার সরাসরি বুঝতে পারে, তাই একে বলা হয় যান্ত্রিক ভাষা। কম্পিউটার সরাসরি এই ভাষা বুঝে, কারণ এই ভাষায় শুধুমাত্র শূন্য আর এক ব্যবহার করা হয়, আর যেটা কম্পিউটার বুঝে। আর শূন্য এক হচ্ছে বাইনারি সংখ্যা। অ্যাসেম্বলি ভাষা কোত্থেকে আসলো? অ্যাসেম্বলি ভাষা হচ্ছে, আপনি দেখেন, যখন আমরা শূন্য এক দিয়ে আমরা নিজেরা বুঝতেছি, বাট কম্পিউটার, আমরা নিজেরা বুঝতে কষ্ট হয় বাট কম্পিউটার সেটা বুঝতে পারে, যেহেতু এটা একটা সমস্যা। সমস্যা সমাধানের পরবর্তীতে আবিষ্কৃত হলো অ্যাসেম্বলি ভাষা, যেটা মেশিন ভাষার পরবর্তী ভাষা। এবং এটার 5 বছর পর সেটা আবিষ্কৃত হয়। 45 সালে আবিষ্কৃত হয় যান্ত্রিক ভাষা, আর অ্যাসেম্বলি ভাষা আবিষ্কৃত হয় 1950 সালে। এটাকে দ্বিতীয় প্রজন্মের ভাষা বলা হয়। আগের বার শুধু আমরা শূন্য আর এক ব্যবহার করছি, এখানে কিছু সাংকেতিক চিহ্ন ব্যবহার করা যাবে। এই সাংকেতিক চিহ্নগুলা, অ্যাসেম্বলি ভাষায় যে সাংকেতিক চিহ্নগুলা ব্যবহার করা হয় তাদেরকে বলা হয় নেমোনিক কোড বা নাম্বার। আচ্ছা, এরপর হচ্ছে যেহেতু এই প্রোগ্রামিং ভাষায় নিউমেরিকের পরিবর্তে আমরা নেমোনিক কোড ব্যবহার করি। নিউমেরিক মানে হচ্ছে নাম্বার, নাম্বার ব্যবহার করছি আমরা কোন জায়গায়? 0 আর 1, এগুলো নাম্বার। নাম্বারের পরিবর্তে আমরা কিছু সাংকেতিক চিহ্ন ব্যবহার করছি যাকে বলা হয় নেমোনিক কোড। তো এই জন্য এটাকে কি বলা হয়? অ্যাসেম্বলি ভাষা বলা হয়। অ্যাসেম্বলি ভাষা লিখতে কোডগুলো মেশিনকে বোঝানোর জন্য অ্যাসেম্বলার নামক এক ধরনের প্রোগ্রাম দরকার হয়, যেটাকে বলা হয় অনুবাদক প্রোগ্রাম। যেহেতু কম্পিউটার শুধুমাত্র শূন্য আর এক বুঝবে, শূন্য এক দিয়ে যেহেতু কম্পিউটার বুঝে, তাই তাকে বোঝানোর জন্য একটা অনুবাদক বা ট্রান্সলেটর প্রয়োজন হয়, যার নাম হচ্ছে অ্যাসেম্বলার। দ্যাট মিনস অ্যাসেম্বলি ভাষা অনুবাদ করার জন্য অ্যাসেম্বলার নামক অনুবাদকের দরকার হয় বা প্রোগ্রামের দরকার হয়। এরপরে অ্যাসেম্বলি ভাষার পর আবিষ্কার করা হলো মধ্যম স্তরের ভাষা। অ্যাসেম্বলি ভাষা এবং উচ্চ স্তরের ভাষার মাঝামাঝি অবস্থানে এই ভাষাটা, এটাকে বলা হয় মধ্যম স্তরের ভাষা, যেটা কম্পিউটার হার্ডওয়্যার এবং প্রোগ্রামিং এর মাঝে সম্পর্ক তৈরি করে। আমরা হচ্ছে এখন চলে যাব আমাদের পরবর্তী পার্টে। পরবর্তী পার্টটা হচ্ছে আমাদের মধ্যম স্তর পর হচ্ছে উচ্চ স্তরের ভাষা। তো উচ্চ স্তরের ভাষা যদি আমরা এখানে দেখতে পাই, এটা হচ্ছে তৃতীয় প্রজন্মের ভাষা, যেটা 1960 সালে হচ্ছে আবিষ্কার করা হয়। এখন আগেরটা সমস্যা কি ছিল? আগেরটা ছিল হচ্ছে নিম্ন পর্যায়ের বা লো লেভেলের ভাষা, প্রোগ্রামিং ভাষা ছিল আগের গুলো, অ্যাসেম্বলি ভাষা, যার জন্য ওগুলোতে প্রোগ্রাম লেখা বা বড় বড় প্রোগ্রাম লেখাটা কঠিন ছিল। তাহলে এটা একটা সমস্যা। সমস্যা সমাধান করার জন্য আসলে কি উচ্চ স্তরের ভাষা। তো এই উচ্চ স্তরের ভাষায় হচ্ছে কি হয়, আহ এখানে হচ্ছে টাইপিং মিস্টেক আছে, ভাষায় হবে আর কি। এই ভাষায় প্রোগ্রাম লেখা এবং পড়া মানুষের জন্য অনেক সহজ ছিল আর কি। তো তারপর কি করা হলো, এখানে উচ্চস্তরের ভাষার উদাহরণ হিসেবে দেওয়া হচ্ছে C++, জাভা, C#, অথবা PHP, পাইথন, এগুলো হচ্ছে উচ্চস্তরের ভাষা। এরপর আবিষ্কার করা হলো 1970 সালে অতি উচ্চস্তরের ভাষা। এই ভাষায় লিখিত প্রোগ্রামগুলোর কোনো প্রকার পরিবর্তন ছাড়াই আমরা ডিরেক্ট, আপনি ধরেন একটা কম্পিউটারে কি করছেন, একটা প্রোগ্রাম লিখছেন, এই প্রোগ্রামটা কপি কইরা আপনি অন্য আরেকটা কম্পিউটারে ডিরেক্ট পেস্ট করে ডিরেক্ট আপনি হচ্ছে কি করতে পারবেন, প্রোগ্রামটা চালনা করতে পারবেন। আপনার কোনো প্রকার হচ্ছে ইডিট বা কোনো কিছুর প্রয়োজন হবে না, সরাসরি আপনি ব্যবহার করতে পারবেন। এটা অনেকটা স্বাভাবিক ভাষার মতো। এটার এক্সাম্পল হচ্ছে SQL।
যেটা চতুর্থ প্রজন্মের ভাষা। এরপরে হচ্ছে আমরা চলে যাই আমাদের সি, যেটা আমাদের মেইন পড়ার বিষয় ছিল, সি প্রোগ্রাম। সি প্রোগ্রাম এখানে আমরা যদি একটু দেখি, সি হচ্ছে আমাদের সাধারণ ব্যবহার উপযোগী অত্যন্ত জনপ্রিয় ভাষা, যেটা আবিষ্কার করা হয়েছে 1972 সালে ড্যানিশ রিচি বেল ল্যাবরেটরিতে, যেটা আমেরিকান একটা ল্যাবরেটরি। তিনি কি করছেন, এই সালটি, সাল যেটা আছে 1972, এটা নিয়ে হচ্ছে একটু আহ মানে কি বলা যায়, একাধিক হচ্ছে সাল উল্লেখ আছে একাধিক বইয়ে। তো এগুলো হচ্ছে কনফ্লিক্ট টাইপের আর কি সালটা, কেউ 1970 বলে, কেউ 71, কেউ 72 বলে। তো এরপর হচ্ছে সি ভাষার কিছু বৈশিষ্ট্য, যেহেতু আমরা সি নিয়ে আলোচনা করবো, এটা একটু বৈশিষ্ট্য জেনে নেই। এখানে হচ্ছে সি বিভিন্ন অ্যাপ্লিকেশন তৈরিতে ব্যবহার করা, অ্যাপ্লিকেশন মানে সফটওয়্যার জাতীয় বা বিভিন্ন অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়। এরপর হচ্ছে সহজে হার্ডওয়্যার স্থানান্তর করা যায় সি প্রোগ্রাম, এবং সি ভাষায় লেখা প্রোগ্রামগুলো অনেক দ্রুত কাজ করে, এবং অনেক বড় বড় প্রোগ্রামিং ইজিলি হচ্ছে করা যায়। তারপর হচ্ছে সি প্রোগ্রামিং হচ্ছে অনেক আধুনিক যে প্রোগ্রামিং ভাষাগুলো বর্তমানে আসতেছে সেগুলোর সাথে কানেক্টেড, যেমন সি প্লাস প্লাস, জাভা, পাইথন। তো এরপরে দেখেন হচ্ছে আমাদের সি ভাষার ব্যবহারটা যদি আমরা দেখি, সি ভাষা মূলত হচ্ছে কি প্রোগ্রামের জন্য ব্যবহৃত হয়, অ্যাপ্লিকেশন সফটওয়্যার, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের এমবেডেড সিস্টেম ডেভেলপমেন্ট এতে ব্যবহৃত হয়। এগুলো লেস ইম্পর্টেন্ট, জাস্ট আমরা হচ্ছে পরবর্তী ক্লাসগুলো করার জন্য সির সাথে একটু পরিচিত হয়ে নিলাম। আমরা আপাতত আজকে হচ্ছে একটু পর্যন্তই রাখবো, পরবর্তী ক্লাসে হচ্ছে আমাদের অনুবাদক প্রোগ্রাম নিয়ে আলোচনা করা হবে।